বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। পাঠ পরিচিতি, অর্থনীতি প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়, ভোক্তা ও উৎপাদকের আচরণ। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে স্থিতিস্থাপকতার মানের ভিত্তিতে বিভিন্ন দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে পারবে। অর্থাৎ স্থিতিস্থাপকতা সম্পর্কিত যে সকল প্রশ্ন পরীক্ষায় আসবে সবগুলো ইনশাল্লাহ এই ক্লাসটি মনোযোগ দিয়ে করলে করতে পারবে। স্থিতিস্থাপকতার মানের উপর ভিত্তি করে বিভিন্ন দ্রব্যের প্রকৃতি নির্ণয়। তাহলে আমরা স্থিতিস্থাপকতা দেখিয়েছি তিন ধরনের, অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। প্রথমে দেখি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র হলো ইফি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ফি ইন্টু ফি বাই কিউ। এখানে দাম ও চাহিদার মধ্যে বিপরীত সম্পর্কের কারণে চাহিদা বা দাম স্থিতিস্থাপকতার মান প্রতি ক্ষেত্রে ঋণাত্মক হয়। তাই চাহিদা বা দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে মানের চিহ্ন অবজ্ঞা করা হয়। অর্থাৎ যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা কি করব? অবজ্ঞা করব। অর্থাৎ ইডি বা ইফি এর পরম মান বিবেচনা করব। তাহলে এক হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ইডি বা অ্যাবসলিউট ভ্যালু ইফি গ্রেটার দেন 1 হলে দ্রব্যটির প্রকৃতি হয় বিলাসবহুল। দুই হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ইডি বা অ্যাবসলিউট ভ্যালু ইফি লেস দেন 1 হলে দ্রব্যটির প্রকৃতি হয় নিত্য প্রয়োজনীয়। তিন হচ্ছে অ্যাবসলিউট ভ্যালু ইডি বা অ্যাবসলিউট ভ্যালু ইফি সমান 1 হলে দ্রব্যটির প্রকৃতি হয় স্বাভাবিক। তাহলে বিষয়টি আরও সহজভাবে বোঝার জন্য দেখো, ইফি ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ফি ইন্টু ফি বাই কিউ। যেহেতু আমরা দাম স্থিতিস্থাপকতার প্রতি ক্ষেত্রে পরম মান নিব, সেজন্য ইফির মান যদি মাইনাস আসে, মাইনাসটাকে আমরা কি করব? অবজ্ঞা করব। তাহলে আমরা ইফির মান যেটাই আসুক সেখানে যে বিয়োগ চিহ্নটা থাকবে সেটাকে কি করব? বাদ দিয়ে দিব। এই অবস্থায় যদি মনে করো এখানে ইফি সমান কি আসছে, ইফি সমান মনে করো আসছে, ইফি সমান আসছে কি -2। তাহলে দেখো এটা মাইনাস বাদ দিলে কি হয়? দুইটা কি হয়? এক থেকে বড় হয়। অর্থাৎ ইফির মান এক থেকে বড় হলে দ্রব্যটি বিলাসবহুল হবে। আর যদি ইফির মান এক থেকে ছোট হয়, 0.5, 0.3, 0.2, 0.7, 0.9, এক থেকে ছোট হলে সেই দ্রব্যের প্রকৃতি হবে নিত্য প্রয়োজনীয়। আর যদি ইফির মান 1 হয় তখন দ্রব্যটির প্রকৃতি হবে স্বাভাবিক দ্রব্য। অর্থাৎ দ্রব্যটি নিত্য প্রয়োজনীয় নয়, বিলাসবহুলও নয়। এবার দেখো চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ইউআই ইকুয়াল টু ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এক, ইউআই গ্রেটার দেন 0 হলে দ্রব্যটির প্রকৃতি হয় স্বাভাবিক বা বিলাসবহুল। দুই হচ্ছে ইউআই ইকুয়াল টু 0 হলে দ্রব্যটির প্রকৃতি হয় নিকৃষ্ট বা গিফেন। অর্থাৎ আমরা যদি কোনো একটি দ্রব্যের আয় স্থিতিস্থাপকতা বের করি, সেখানে যদি ইউআই এর মান 0 থেকে বড় হয়, 1, 2, 3, 4, 0.5, 0.2 সবগুলো হচ্ছে 0 থেকে বড়, অর্থাৎ 0 থেকে বড় যে কোনো মান হলে সেটাকে আমরা বলবো স্বাভাবিক বা বিলাসবহুল দ্রব্য। আর যদি আয় স্থিতিস্থাপকতার মান ঋণাত্মক আসে, -0.2, -0.5, -1, -2, -3 যে কোনো একটা ঋণাত্মক মান যদি আসে তাহলে আমরা বলবো দ্রব্যটি নিকৃষ্ট বা গিফেন দ্রব্য। তিন হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ইসি ইকুয়াল টু ডেল কিউ এক্স বাই ডেল ফি ওয়াই ইন্টু ফি ওয়াই বাই কিউ এক্স। যেহেতু আড়াআড়ি স্থিতিস্থাপকতার মাধ্যমে দুটি দ্রব্য বিবেচনা করা হয়, তাহলে আমরা ইসির মাধ্যমে দ্রব্য দুটির মধ্যে সম্পর্ক কিরকম সেটা জানতে পারবো। এক, ইসি গ্রেটার দেন 0 হলে দ্রব্য দুটি একে অপরের বিকল্প বা পরিবর্তন। দুই, ইসি লেস দেন 0 হলে দ্রব্য দুটি একে অপরের পরিপূরক। তিন হচ্ছে ইসি ইকুয়াল টু 0 হলে দ্রব্য দুটি সম্পর্কহীন। তাহলে আমরা আমাদের সূত্রের দুইটা দ্রব্য কি কি দেখিয়েছি? এক্স এবং ওয়াই দ্রব্য। মনে করো আমরা ইসির তিনটা মান পেলাম, একটা হচ্ছে ইসি ইকুয়াল টু 2, আরেকটা ইসি ইকুয়াল টু -3, আরেকটা মনে করো ইসি সমান হচ্ছে ইসি সমান 0। ইসি ইকুয়াল টু 2 হলে এই তিনটি শর্তের মধ্যে কোনটাতে পড়ছে? এটাতে।
কারণ এই টুটা হচ্ছে 0 থেকে বড়। যদি আমরা ইসির মান 0 থেকে বড় পাই তাহলে সেখানে দ্রব্য দুটিকে বলবো একে অপরের বিকল্প বা পরিবর্তক। তাহলে এখানে এক্স ও ওয়াই দ্রব্য হচ্ছে একে অপরের বিকল্প বা পরিবর্তক। আর যদি কোনো সমাধানে আমরা ইসির মান 0 থেকে ছোট পাই, অর্থাৎ ঋণাত্মক যদি কোনো মান পেয়ে থাকি, তাহলে সেখানে বলবো দ্রব্য দুটি একে অপরের পরিপূরক দ্রব্য। আর যদি কোনো সমাধানে ইসির মান 0 পেয়ে থাকি তাহলে বলবো যে দুটি দ্রব্য বিবেচনা করা হয়েছে দ্রব্য দুটির মধ্যে কোনো সম্পর্ক নাই। দ্রব্য দুটি যদি হয় এক্স ওয়াই তাহলে বলবো এক্স এবং ওয়াই দ্রব্য দুটির মধ্যে কোনো সম্পর্ক নাই। তাহলে স্থিতিস্থাপকতার এই বিষয়গুলো আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধানের মাধ্যমে দেখাতে পারি। দেখো বিভিন্ন স্থিতিস্থাপকতার গাণিতিক উদাহরণ। উদাহরণ 1, কোনো দ্রব্যের দাম 5 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 60 টাকা হলে ওই দ্রব্যের চাহিদা 6 একক থেকে হ্রাস পেয়ে 2 একক হয়। এই প্রশ্নটি তালিকা আকারেও আসতে পারে যে দাম 5 টাকা থেকে 60 টাকা হলো, চাহিদার পরিমাণ 6 একক থেকে 2 একক হলো। একইভাবে এই প্রশ্নটি চিত্রের মাধ্যমেও আসতে পারে। একটি চিত্র দেখানো হয়েছে, চিত্রের ভূমি অক্ষে চাহিদার পরিমাণ দেখানো হয়েছে, লম্ব অক্ষে দাম দেখানো হয়েছে। এখানেও হুবহু দেখানো হয়েছে দাম যখন 5 টাকা তখন চাহিদার পরিমাণ 6 একক। আবার দাম বৃদ্ধি পেয়ে 60 টাকা হলে চাহিদার পরিমাণ 6 একক থেকে হ্রাস পেয়ে হয় 2 একক। তাহলে তোমাদের পরীক্ষায় একই প্রশ্ন এরকম 3 ভাবেই আসতে পারে। তোমাদের পরীক্ষায় প্রশ্নটি আসবে এইভাবে, উদ্দীপকের ভিত্তিতে চাহিদা বা দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। অথবা আসতে পারে উদ্দীপকের ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। এখন আমরা উদাহরণ 1 সমাধান করব। আচ্ছা বলো তো, এটা কি ধরনের স্থিতিস্থাপকতা? এটা কি দাম স্থিতিস্থাপকতা নাকি আয় স্থিতিস্থাপকতা নাকি আড়াআড়ি স্থিতিস্থাপকতা? হ্যাঁ, এটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা, কারণ এখানে দাম এবং চাহিদা দেওয়া আছে। সমাধান, উদ্দীপক থেকে পাই প্রাথমিক দাম ফি সমান হচ্ছে 5 টাকা। প্রথমে দাম কত ছিল দ্রব্যটির? 5 টাকা। পরবর্তী দাম কত হয়েছে? ফি ওয়ান কত? 60 টাকা। তাহলে আমাদের সূত্রের জন্য প্রয়োজন প্রাথমিক দাম আর একটা হচ্ছে দামের পরিবর্তন। তাহলে দামের পরিবর্তন ডেল ফি সমান হচ্ছে যেটা পরবর্তী দাম হয়েছে ফি ওয়ান থেকে ফিটা বিয়োগ করলে দামের পরিবর্তনটা চলে আসবে। তাহলে 60 টাকা থেকে 5 টাকা গেলে কত? 2 টাকা। তাহলে দাম 2 টাকা বৃদ্ধি পেয়েছে। দামের পরিবর্তন কি? দামের পরিবর্তন হচ্ছে 2 টাকা বৃদ্ধি পেয়েছে। একইভাবে আমরা বের করব প্রাথমিক চাহিদা কত? 6 একক। অর্থাৎ দাম যখন 5 টাকা ছিল তখন চাহিদা ছিল 6 একক। এরপর দাম যখন 60 টাকা হলো তখন পরবর্তী চাহিদা Q1 সমান হচ্ছে 2 একক। অর্থাৎ দাম যখন 60 টাকা হয় তখন ক্রেতা 2 একক ক্রয় করে। তাহলে এখানে চাহিদার পরিবর্তন হবে, চাহিদার পরিবর্তন ডেল কিউ সমান Q1 মাইনাস কিউ। তাহলে Q1 কত? 2, কিউ কত? 6। তাহলে 2 থেকে যদি 6 বিয়োগ করি, যেহেতু আমরা ছোট মান থেকে বড় মান বিয়োগ করতেছি সেজন্য যে মানটা পাবো সেটা হচ্ছে ঋণাত্মক মান -4। অর্থাৎ দাম 2 টাকা বৃদ্ধি পাওয়ায় চাহিদার পরিমাণ যেহেতু মাইনাস আছে সেজন্য হ্রাস পেয়েছে, 4 একক হ্রাস পেয়েছে। আমরা জানি চাহিদা বা দাম স্থিতিস্থাপকতা ইডি বা ইফি সমান ডেল কিউ বাই ডেল ফি ইন্টু ফি বাই কিউ। এখন আমরা এই সূত্রে মানগুলো বসাবো। দেখো ডেল কিউ কত? ডেল কিউ হচ্ছে -4। ডেল ফি কত? ডেল ফি হচ্ছে 2। ফি হচ্ছে কত? ফি হচ্ছে 5। কিউ হচ্ছে কত? কিউ হচ্ছে 6। মানগুলো আমরা বসাবো। মান বসালাম। তাহলে দেখো 6কে 2 দিয়ে কাটলে কত হবে? 3। 4কে 2 দিয়ে কাটলে কত? 2। এখন 2 দিয়ে যদি কেটে দিই তাহলে উপরে থাকবে 5, নিচে থাকবে 3। এদিকে মাইনাস আছে, মাইনাসটা দিলাম, হচ্ছে -5/3। -5কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে হবে -1.67। সুতরাং ইডি বা ইফি সমান -1.67। চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান বের করে তাহলে এতটুকু রাখলে হবে। যদি আমাদেরকে দ্রব্যের প্রকৃতিও বের করতে হয় তাহলে আমরা মাইনাস চিহ্নটা বাদ দিব, অর্থাৎ মাইনাস চিহ্নটা বাদ দিয়ে বলবো। এখন অ্যাবসোলিউট ভ্যালু ইডি বা অ্যাবসোলিউট ভ্যালু ইফি সমান 1.67 পরম মান নিয়ে, যেহেতু অ্যাবসোলিউট ভ্যালু ইডি বা অ্যাবসোলিউট ভ্যালু ইফি গ্রেটার দেন 1 সেহেতু উদ্দীপকে উল্লেখিত দ্রব্যটি বিলাসবহুল। এই মানটা হচ্ছে 1 থেকে বড়, তাহলে 1 থেকে বড় হলে দ্রব্যটি হবে বিলাসবহুল। তাহলে উল্লেখিত
দ্রব্যটি হচ্ছে বিলাসবহুল দ্রব্য। এখন উদাহরণ 2 দেখি। কোনো ব্যক্তির আয় 200 টাকা থেকে হ্রাস পেয়ে 100 টাকা হলে কোনো দ্রব্যের চাহিদা 20 একক থেকে হ্রাস পেয়ে 10 একক হয়। তাহলে বলতো এটা কি স্থিতিস্থাপকতা? এটা হচ্ছে আয় স্থিতিস্থাপকতা, কারণ এখানে আয় এবং চাহিদা দেখানো হয়েছে। যে এখান থেকে প্রশ্ন আসতে পারে উদ্দীপকের ভিত্তিতে স্থিতিস্থাপকতা নির্ণয় করো। সমাধান: উদ্দীপক থেকে পায় প্রাথমিক আয় ওয়াই সমান হচ্ছে 200 টাকা। অর্থনীতিতে আয়ের ক্ষেত্রে চলক হিসেবে ওয়াইকে বিবেচনা করা হয়। প্রাথমিক আয় ওয়াই সমান 200 টাকা। পরবর্তী আয় ওয়াই ওয়ান সমান কত? 100 টাকা। আয়ের পরিবর্তন কত হয়েছে? ডেল ওয়াই। আয়ের পরিবর্তন ডেল ওয়াই সমান ওয়াই ওয়ান মাইনাস ওয়াই। 100 মাইনাস 200 সমান মাইনাস 100, অর্থাৎ 100 টাকা আয় হ্রাস পেয়েছে। যেহেতু মাইনাস আছে সেজন্য হ্রাস পেয়েছে। একইভাবে আমরা বের করব প্রাথমিক চাহিদা কিউ সমান 20 একক, অর্থাৎ ওই ব্যক্তির আয় যখন 200 টাকা ছিল তখন সে 20 একক ক্রয় করেছিল। পরবর্তী চাহিদা কিউ1 সমান 10 একক, অর্থাৎ যখন ওই ব্যক্তির আয় 200 টাকা থেকে হ্রাস পেয়ে 100 টাকা হলো তখন তার চাহিদাও হ্রাস পেয়ে 20 একক থেকে 10 একক হলো। পরবর্তী আয় কিউ1 হচ্ছে 10 একক। এখন আমাদের পরিবর্তন বের করতে হবে, চাহিদার পরিবর্তন। তাহলে চাহিদার পরিবর্তন ডেল কিউ সমান কিউ1 মাইনাস কিউ সমান 10 মাইনাস 20 সমান মাইনাস 10, অর্থাৎ ছোট মান থেকে যদি বড় মান বিয়োগ করি তখন আমরা যে মানটা পাবো সেটা হবে ঋণাত্মক। আমরা জানি আয় স্থিতিস্থাপকতা ইউআই সমান ডেল কিউ বাই ডেল ওয়াই ইন্টু ওয়াই বাই কিউ। এখন আমরা যদি এই মানগুলো বসাই, ডেল কিউ কত? ডেল কিউ হচ্ছে মাইনাস 10, ডেল ওয়াই কত? ডেল ওয়াই হচ্ছে মাইনাস 100, ওয়াই কত? 200, কিউ কত? 20। মানগুলো বসালাম। এখন মাইনাস মাইনাস কেটে দিলাম, শূন্য নিচ থেকে কাটলাম একটা, উপর থেকে একটা, নিচ থেকে একটা, উপর থেকে একটা, নিচ থেকে একটা, উপর থেকে একটা, এদিকে আছে 2, এদিকে 2, তাহলে 2 একে 2, 2 একে 2। এখন কাটাকাটি করলে লব হয় 1, হর হয় 1, 1কে 1 দিয়ে ভাগ দিলে হয় 1। তাহলে আমরা ইউআই সমান কত পেয়েছি? 1। সুতরাং ইউআই সমান হচ্ছে 1। যদি আমাদেরকে আয় স্থিতিস্থাপকতা বের করতে বলে তাহলে আর কিছু লেখার দরকার নাই, কিন্তু যদি দ্রব্যের প্রকৃতি নির্ণয় করতে বলে তখন আমরা দ্রব্যের প্রকৃতি নির্ণয় করার জন্য লিখব যেহেতু ইউআই গ্রেটার দেন 0 সেহেতু উদ্দীপকে উল্লিখিত দ্রব্যটি স্বাভাবিক বা বিলাসবহুল। আর যদি ইউআই এর মান 0 থেকে ছোট হয় তাহলে লিখব যে উল্লিখিত দ্রব্যটি গিফেন বা নিকৃষ্ট দ্রব্য। উদাহরণ 3। ওয়াই দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকা হলে এক্স দ্রব্যের চাহিদা 5 একক থেকে হ্রাস পেয়ে 4 একক হয়। তাহলে বলতো এটা কি ধরনের স্থিতিস্থাপকতা? হ্যাঁ, এটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা, কারণ এখানে দাম দেওয়া হয়েছে একটি দ্রব্যের, অন্যদিকে চাহিদা দেওয়া হয়েছে অন্য দ্রব্যের। সেজন্য এখান থেকে যে স্থিতিস্থাপকতা নির্ণয় করা হবে সেটা হচ্ছে আড়াআড়ি স্থিতিস্থাপকতা। এখান থেকে প্রশ্ন আসে উদ্দীপকের ভিত্তিতে স্থিতিস্থাপকতা বের করে এক্স ও ওয়াই দ্রব্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সমাধান: উদ্দীপক থেকে পাই ওয়াই দ্রব্যের প্রাথমিক দাম ফি ওয়াই সমান কত? 10 টাকা। ওয়াই দ্রব্যের পরবর্তী দাম ফি ওয়াই ওয়ান সমান কত? 15 টাকা। ওয়াই দ্রব্যের দামের পরিবর্তন ডেল ফি ওয়াই সমান ফি ওয়াই ওয়ান মাইনাস ফি ওয়াই সমান কত? 15 মাইনাস 10 সমান 5 টাকা। অন্যদিকে এক্স দ্রব্যের প্রাথমিক চাহিদা কিউ এক্স সমান 5 একক। এক্স দ্রব্যের পরবর্তী চাহিদা কিউ এক্স ওয়ান সমান 4 একক। এক্স দ্রব্যের চাহিদার পরিবর্তন ডেল কিউ এক্স সমান কিউ এক্স ওয়ান মাইনাস কিউ এক্স সমান 4 মাইনাস 5 সমান কত? মাইনাস 1, অর্থাৎ ছোট মান থেকে আমরা বড় মান বিয়োগ করেছি, সেজন্য যে মানটা পেয়েছি সেটা হচ্ছে ঋণাত্মক। আমরা জানি আড়াআড়ি স্থিতিস্থাপকতা ইসি সমান ডেল কিউ এক্স বাই ডেল ফি ওয়াই গুণ ফি ওয়াই বাই কিউ এক্স। এখন আমরা এই মানগুলো বসাবো।
মান বসালাম। এখন যদি আমরা 10কে যদি 5 দিয়ে কাটি তাহলে কত পাবো? 2। তাহলে উপরে -1 এবং 2 গুণ করলে হবে -2, নিচে হবে 5। এখন যদি আমরা -2কে 5 দিয়ে ভাগ দিই তাহলে পাবো -0.4। সুতরাং ইসি সমান কত? -0.4। এখন দ্রব্যের প্রকৃতি বের করতে বললে হবে, যেহেতু ইসি লেস দেন 0 সেহেতু এক্স ও ওয়াই দ্রব্য একে অপরের পরিপূরক। দেখো আমরা যে ইসির যে মানটি পেয়েছি সেটা হচ্ছে 0 থেকে ছোট। কেন? কারণ এটা হচ্ছে ঋণাত্মক মান। ঋণাত্মক মান 0 থেকে ছোট। 0 থেকে ছোট মান পাওয়ার কারণে যে এখানে যেই দুটি দ্রব্য বিবেচনা করা হয়েছে এক্স এবং ওয়াই দ্রব্য দুটি কি হবে? পরিপূরক দ্রব্য হবে। কারণ ইসির মান কি পেয়েছি আমরা? ঋণাত্মক, 0 থেকে ছোট। ইসির মান যদি 0 থেকে ছোট হয় তাহলে দ্রব্য দুটি একে অপরের পরিপূরক হবে। এখন তোমাদের জন্য কিছু বাড়ির কাজ রইলেও পারে কিনা দেখবে। এখানে 3টি বাড়ির কাজ দেওয়া হয়েছে, 3টিতে 3 ধরনের স্থিতিস্থাপকতা চলে আসবে। উদ্দীপক থেকে পৃথক পৃথকভাবে স্থিতিস্থাপকতা বের করে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। আমি স্থিতিস্থাপকতার উপর 2টি ক্লাস নিয়েছি। যদি 2টি ক্লাস মনোযোগ দিয়ে করো, এখানে যে বাড়ির কাজ দেওয়া হয়েছে সেগুলো ইনশাল্লাহ পারবা। এবং এই 2টি ক্লাস যদি মনোযোগ দিয়ে দেখো, তোমাদের পরীক্ষায় স্থিতিস্থাপকতার উপর যতগুলো প্রশ্ন আসবে ইনশাল্লাহ সবগুলো প্রশ্নের সমাধান খুব সুন্দরভাবে দিতে পারবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে সেই দোয়া কামনা করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।